ক্যাপশন আবারও সবাইকে হচ্ছে আসসালামু আলাইকুম। তোমাদের আমি ব্রেকই দিতাম, বাট ওই সময় আমাদের কি হয়ে গেছে, আমাদের হচ্ছে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল। তো যার কারণে আমাদের হচ্ছে ওই সময় নামাজের ওই ব্রেকটা দিয়ে আমি একটা পোস্ট দিয়ে দিছি। আর এখানে যেটা একটা সমস্যা হয়েছে সেটা হচ্ছে আমাদের আসলে এই স্টুডিওর উপরে যে আছে সেই হচ্ছে ওই হঠাৎ করে কারেন্ট মানে ইলেকট্রিসিটি চলে গেছে, তো ওই লাইটটা হচ্ছে কি হয়ে গেছে, লাইটটা হচ্ছে কেটে গেছে, ওই লাইটটা এখন আর জ্বলতেছে না। তো এই জন্য হচ্ছে আলো একটু কম, বাট আমরা তাও পর্যাপ্ত আলোর ব্যবস্থা করছি। এই কারণে 5:30 না হয় 5:35 এসে জয়েন করছি। তোমরা একটু দ্রুত জয়েন করো, বন্ধু বান্ধবদের মেনশন দিয়ে জানিয়ে দাও, ক্লাসটা পারলে শেয়ার করে দাও, আর আমাদের সাউন্ড ক্লিয়ার কিনা একটু জানাও, আর বোর্ড তোমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা এটা একটু জানাও। আমি একটু বোর্ডে বলছি, সমস্যাটার কথা বলছি, তারপরে দেখো তোমরা হচ্ছে বোর্ড ক্লিয়ার কিনা এটা একটু জানাও, বোর্ড ক্লিয়ার কিনা এটা একটু জানাও। আমরা তাড়াতাড়ি শেষ করি, আমাদের সময় কম, আমরা তাড়াতাড়ি শেষ করি। বাকিটা একটু মেনশন দিয়ে দাও কষ্ট করে। তাহলে কি দেখো, সংকট উত্তরক দৃষ্টান্ত বসে এই প্রশ্নে ছিলাম আমরা যে সংকট উত্তরক দৃষ্টান্তে তাহলে আমার প্রয়োজনটা কখন। প্রকল্পের ক্ষেত্রে এই যে প্রকল্পকে এই যে এইগুলো যে আছে এগুলো হেল্প করতেছে কিভাবে দেখতেছো, যে কখন আমি সংকট উত্তরক দৃষ্টান্তের প্রয়োজনীয়তা অনুভব করব, যখন আমার কি থাকবে, যখন আমার প্রতিদ্বন্দ্বী প্রকল্প থাকবে। কি প্রতিদ্বন্দ্বী প্রকল্প থাকবে যখন আমার। আচ্ছা ঠিক আছে, ওই মুভির দিকে যাওয়ার দরকার নাই। তাহলে কি সংকট উত্তরক দৃষ্টান্ত মানে প্রকল্পের ক্ষেত্রে আমার সংকট উত্তরক দৃষ্টান্তের প্রয়োজনটা কোথায় দেখছো, যখন আমার কি প্রতিদ্বন্দ্বী প্রকল্প থাকবে। কি প্রতিদ্বন্দ্বী প্রকল্প থাকবে, কি থাকবে আমার প্রতিদ্বন্দ্বী প্রকল্প থাকবে। দাদা একটু এসিটা দিতে বললেন, রিমোট নাই। ঠিক আছে, এটা বুঝছো? এখানে নাই, নিয়ে গেছে হয়তো টেলিসেলসে। ওকে চলো আমরা তাড়াতাড়ি শেষ করতে হবে আমাদের। এরপরে দেখো ডিএনএ কি, এটা তো বুঝছো আশা করি। এইবার বলছে যে সংকট উত্তরক যে দৃষ্টান্ত এই যে কথাটা আছে এটা কে প্রথম ব্যবহার করছে, এটা প্রথম ব্যবহার করছে কে, বেকন। কে করছে, বেকন। সংকট উত্তরক দৃষ্টান্ত কি, সংকট উত্তরক দৃষ্টান্ত কথাটা সর্বপ্রথম ব্যবহার করছে কে, বেকন। কে করছে, বেকন। কে করছে, বেকন করছে। কে, বেকন। ওকে এরপর আরেকটা যেটা প্রশ্ন সেটা হচ্ছে যে আমার সংকট উত্তরক দৃষ্টান্ত আমি কয় ভাগে পাইতে পারি, কিভাবে, কয় ভাগে। সংকট উত্তরক যে দৃষ্টান্তটা আছে এটা আমি কয় ভাগে পেতে পারি। হ্যাঁ যুক্তিবিদ্যার নামগুলাই হচ্ছে এমন অনেক অনেক ইন্টারেস্টিং, মিল, বেকন, জোসেফ, আরো অনেক নাম আছে। তো সংকট উত্তরক দৃষ্টান্ত আসলে কি, সংকট উত্তরক দৃষ্টান্তকে কয় ভাগে পাওয়া যায়। সংকট উত্তরক যে দৃষ্টান্ত আছে এটাকে আমার দুই ভাগে পাওয়া যায়, দুই ভাবে। কয় ভাগে পাওয়া যায় দেখো তো, কি কি তোমরা কি এটা জানো, কি কি সেটা কি তোমরা জানো? জানলে একটু কমেন্ট করো তো, যে সংকট উত্তরক দৃষ্টান্ত যে দুই ভাগে পাওয়া যায় সেগুলো কি কি একটু কমেন্ট করো।
আবার সেম সমস্যাই করতেছে, আমি কমেন্ট নিয়ে একটু প্রবলেম হচ্ছে, আমি কমেন্ট দেখতে পারতেছি না তোমাদের। কই তোমরা স্টুডেন্ট গুলো কই? মাত্র 97 জন কেন ভাই? আচ্ছা, একটা হচ্ছে তোমার চরম চরম দৃষ্টান্ত, জাস্ট একটু জেনে রাখো। আরেকটা হচ্ছে চরম পরীক্ষণ। আমরা দ্রুত ক্লাস করি, ক্লাস শেষ করতে হবে। এরপরে 6 অধ্যায় আছে আবার, এরপরে 6 অধ্যায় আছে আবার। তার মানে সংকট উত্তরক যে দৃষ্টান্ত আছে এটা আমি দুই ভাগে পাইতে পারি, একটা হচ্ছে চরম দৃষ্টান্ত আর একটা হচ্ছে চরম পরীক্ষণ। চরম দৃষ্টান্ত আর একটা কি চরম পরীক্ষণ। এইবার সংকট উত্তরক দৃষ্টান্ত পাওয়া যায় কিভাবে বলতো? সংকট উত্তরক যে দৃষ্টান্তটা আছে, হ্যাঁ এই যে আলী হোসেন বলছে সংকট উত্তরক দৃষ্টান্ত আর সংকট কি সংকট উত্তরক পরীক্ষণ ওই সেমই, চরম যেটাই ওই চরম দৃষ্টান্ত আর চরম পরীক্ষণ একই। আচ্ছা, এটা হচ্ছে কি পরীক্ষণে পাইতে পারো, কিসে? পরীক্ষণে পাওয়া যায়। ওকে, আমাদের এটা গেল। এরপর দেখো, এরপর বলছে যে কোনো ঘটনা ব্যাখ্যা দেওয়ার জন্য যে সাময়িক প্রকল্প নেওয়া হয় তাকে কি বলে? কি সাময়িক প্রকল্প। কোনো একটা ঘটনাকে তুমি ব্যাখ্যা দেওয়ার জন্য যে সাময়িক প্রকল্পটা নেওয়া হয় সেটাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে তোমার কাজ চালানো প্রকল্প। আচ্ছা দেখো, আমি তোমাকে একটা কথা বলি তোমাদের, আমি ব্যাপারটা হচ্ছে আমি তোমাদের কি করি বা কিভাবে পড়ানোর চেষ্টা করি। দেখো, তোমাদের বইয়ে যে এক্সাম্পল গুলো আছে সেগুলো কিন্তু আমি পড়াই, বাট একটা কথা আছে, দেখো বইয়ের এক্সাম্পল গুলো যদি বুঝাই যায় তো ভালোভাবে, বইয়ের এমন এমন এক্সাম্পল আছে যেগুলো আসলে সবগুলোই আসলে কেন এটা হলো এক্সাম্পল দেওয়া আছে, বাট দেখবা যে ব্যাখ্যাটা ভালোভাবে দেওয়া নাই। সেজন্য আমি চেষ্টা করি তোমাদের বাস্তব উদাহরণ দিয়ে এই জিনিসগুলো বুঝানোর, মানে কনসেপ্টগুলো ক্লিয়ার করে দেওয়ার, তারপর বইয়ের উদাহরণটাই পড়ে। কারণ কি পরীক্ষায় তো আসলে বইয়েরটাই আসবে, তাই না? বইয়ে যেগুলো আছে সেগুলোই আসবে। বাট আমি কি করি, আমি তোমাদের এমন একটা বাস্তব উদাহরণ দিয়ে বুঝাই যাতে তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়। তো তেমনই ভাবে কাজ চালানো প্রকল্প আসলে ব্যাপারটা কি, এটা আমরা একটা কি বাস্তব একটা মানে একটা বাস্তব কি দেখে, বাস্তব দৃষ্টান্ত দেখে আমরা পড়ার চেষ্টা করি। ব্যাপারটা কেমন দেখো, সেটা হচ্ছে যে দেখো কাজ চালানো প্রকল্প মানে কি, এটা ব্যাপারটা কেমন, ধরো ওই যে বৈধ প্রকল্প আছে না অনেকগুলো, ধরো তোমার কাছে আপাতত ওই বৈধ প্রকল্পটা মানে নাই আর কি, ধরো তোমার কাছে ওই বৈধ প্রকল্পটা নাই, বাট তোমার তো কি কাজ তো চালাইতে লাগবে। কাজ চালানোর জন্য, এই যে কাজ চালানো বলছে না, কাজ চালানোর জন্য সাময়িকভাবে তুমি কি আরেকটা কোনো কিছুর সাহায্য নিচ্ছ, বাট যখনই তোমার বৈধ প্রকল্প চলে আসবে তখন তুমি তোমার আগের যেটা সাহায্য নিচ্ছ সেটা আর নিবা না। ব্যাপারটা কেমন আমি বলি, জাস্ট আমি তোমাদের বাস্তব উদাহরণ দিয়ে বুঝাচ্ছি, বুঝো ব্যাপারটা। ধরো মশা কামড়াইতেছে, তোমারই কি মশা কামড়াচ্ছে, তো মশার জন্য আমরা কি ব্যবহার করি বলতো? মশার জন্য আমরা হচ্ছে কি মশারি ব্যবহার করি না? এখন তোমার মেইন, ধরো তোমার মেইন এইটা বৈধ প্রকল্প হচ্ছে এটা, তোমার হচ্ছে কি তোমাকে মশা কামড়াচ্ছে, তোমার বৈধ প্রকল্প হচ্ছে এইটা, বাট তোমার কাছে কি নাই, তোমার কাছে মশারি নাই, মশারিটা তোমার কাছে নাই ধরো। তো এখন তুমি কি বৈশা কি মশার কামড় খাবা? তো এই কারণে তুমি এখন কি করলা, তুমি তোমার সাময়িকভাবে তোমার কাছে যেহেতু মশারি নাই, সাময়িকভাবে তোমার কাজ চালানোর জন্য তুমি কি করলা, কয়েল জ্বালাইলা। কি কয়েল জ্বালাইলা? তো এই যে তুমি যে কয়েল জ্বালাইলা ভাই, কয়েল জ্বালাইলে কি তোমার কি মশা কি আর থাকবে? মশা চলে যাবে না? তো এই যে কয়েল যে জ্বালাইলা, এই যে কয়েলটা ধরানোর ফলে তো তোমার কিন্তু মশা চলে গেছে। এইটাকেই মূলত এই কনসেপ্টটাকেই বলে কাজ চালানো প্রকল্প, মানে সাময়িক প্রকল্প। যেমন ধরো তোমার হয়তো একদিন তুমি কয়েল জ্বালাইলা, বাট তোমার কি এরপরে তোমার হচ্ছে কি তুমি একটা ধরলা যে তোমার কাছে মশারি তুমি নিয়ে আসলো, তো তখন থেকে তো তুমি মশারি ব্যবহার করবা, তুমি তো তখন কয়েল ব্যবহার করবা না। তো কনসেপ্টটা হচ্ছে এমন যে তোমার বৈধ প্রকল্পটা হচ্ছে কি আপাতত উপস্থিত নাই তোমার কাছে, কিন্তু তোমাকে তো কাজটা সাময়িকভাবে তোমাকে তো ওই কাজটা চালাইতে লাগবে, তাই না? তো এই সাময়িকভাবে তুমি যেটা দিয়ে কাজ চালাবা সেটাই হচ্ছে কি তোমার, এটাই হচ্ছে কাজ চালানো প্রকল্প।
কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। কনসেপ্টটা আমি কি একদম বাস্তব উদাহরণ দিয়ে বুঝেছি যে মশা কামড়ালে আমরা কি সচরাচর আমরা কি মশারি ব্যবহার করি, কিন্তু ভাই তোমার কাছে কি, তোমার কাছে মশারিটা নাই, তাই বলে কি তুমি মশার কামড় খাবা না? তুমি তো মশার কামড় না, তাহলে তোমার কাছে কি সলিউশন আছে আপাতত কাজ চালানোর জন্য? বলে না যে আপাতত খালি করে দে, বাকিটা পরে দেখতেছি। ব্যাপারটা এমন যে আপাতত কাজ চালানোর জন্য কি জ্বালাইছে, কয়েল ধরাইছে। তো কয়েল ধরাইলে তার তো সমস্যাটা সমাধান হইছে তো নাকি? হইছে তো। এই যে এখন তুমি আবার কালকে থেকে আবার মশারি ব্যবহার করো, তখন তো তোমার কয়েল প্রয়োজন নাই। তো এই জন্য এইটাই হচ্ছে কাজ চালানো প্রকল্পের কনসেপ্ট। এই যে বাস্তব উদাহরণগুলো দিয়ে যে তোমাদের বুঝাচ্ছি, কে বুঝাবে তোমাদের বলো? এখন বইয়ে যে উদাহরণটা আছে সেই উদাহরণটা তোমরা মানে কি বুঝতে একটু কঠিন হয়ে যায় তোমাদের জন্য, তার জন্য আমি কি করি, বাস্তব উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। এই যে একজন বলল রডের বদলে বাঁশ, তাই না? রডের বদলে বাঁশ দেখা যায় তো বর্তমানে কেউ যে ব্রিজ ধরো নির্মাণ করতে দিছে কি করে, তোমার কি রডের জায়গায় কি বাঁশ দিয়ে দেয় এমন নাকি? আপাতত কাজটা চলুক, পরে দেখা যাবে নি। আচ্ছা, কাজ চালানো প্রকল্পটা এবার বুঝছো তোমরা? কাজ চালানো প্রকল্পটা বুঝছো? ওকে, এবার এখানে এই যে দেখো এটা বইয়ের এই ধরো তোমার এটা উদাহরণ বা এই কাজ চালানো প্রকল্পের অপর নাম আছে। কাজ চালানো প্রকল্পের অপর নাম কি? সাময়িক প্রকল্প। কি দেখছি যে সাময়িকভাবে মানে সাময়িকভাবে কাজ চালানোর জন্য আপাতত কাজ চালানো প্রকল্পটা হচ্ছে কি, কাজ চালানো প্রকল্পের অপর নাম সাময়িক প্রকল্প। কোন প্রকল্প? সাময়িক প্রকল্প। কাজ চালানো প্রকল্পটার নাম হচ্ছে সাময়িক প্রকল্প। এবার দেখো এই যে দেখো বলছে যে বিদ্যুৎ এক ধরনের তরল পদার্থ, এটা হচ্ছে তোমার বইয়ের এক্সাম্পল বলো বা যাই বলো। তো এইটা দিয়ে আসলে এটা বলতে কি বুঝাইছে, এটা কাজ চালানো প্রকল্পকে বুঝাইছে। এখন এইটা ভাই বুঝা কিন্তু তোমার জন্য কি একটু কঠিন টাইপের হয়ে যায়। তো সেজন্য আমি কি করি, সেজন্য আমি যেগুলো একদম বাস্তব উদাহরণ যেগুলো দিলে আসলে তোমরা বুঝবা সেইগুলো উদাহরণ আমি নিজে নিজে চিন্তা ভাবনা করে তারপরে কি করি, করে বলতে গেলে অনেক কিছু বই টই ঘাটাঘাটি করতে লাগে, কথায় কোন এক্সাম্পলটা আসলে সহজ আছে, যে এক্সাম্পলটা আমার স্টুডেন্টরা বুঝবে, বা এমন কি অনেক এক্সাম্পল রিলেট করে হচ্ছে পড়ায় যাতে তুমি ওই ব্যাপারটা বুঝতে পারো। তো বিদ্যুৎ এক ধরনের তরল পদার্থ, সেটা কি, সেটা হচ্ছে একটা হচ্ছে কি কাজ চালানো প্রকল্পের এটা একটা উদাহরণ। এটা লিখো, বিদ্যুৎ এক ধরনের তরল পদার্থ, এটা হচ্ছে কি একটা কাজ চালানো প্রকল্প। এটা হচ্ছে কি একটা, এটা একটা আমার কাজ চালানো প্রকল্প। এরপর এই যে আরেকটা আসছে, এটা আরেকটা কনসেপ্ট, এটা একটু সহজভাবে আরো বুঝি। বলছে যে যে ঘটনাকে ব্যাখ্যা করার জন্য একটি প্রকল্প গঠন করা হয় সেটি ছাড়াও একই প্রকল্প দিয়ে অন্য কোনো ঘটনাকে ব্যাখ্যা করার মতো গুণকে বলে। আচ্ছা কি বলে দেখো, এখন নিউটন নামে এক ভদ্রলোক আছে না, তার তিনটা সূত্র কে কে পড়নি বলো তো? সবাই তো পড়ছো তাই না? তো এই যে দেখো এই যে মাধ্যাকর্ষণ নিয়ম যে আছে, এই যে কি মাধ্যাকর্ষণ যে নিয়মটা আছে, এই মাধ্যাকর্ষণ নিয়মের সাথে তো তোমরা সবাই পরিচিত তাই না? মাধ্যাকর্ষণ নিয়মের সাথে তো সবাই কি, সবাই পরিচিত তো? হ্যাঁ। তো এই মাধ্যাকর্ষণ নিয়মটা এই যে নিউটন নামে যে ভদ্রলোকটা আছে উনি কি করছিল, উনি কি অর্থে ব্যবহৃত করছিল? এটা মূলত কি মাধ্যাকর্ষণের ফলে আমরা কি জানি, আমরা জানি যে এই যে জড় বস্তু যে আছে না, এই যে জড় বস্তু ভূমিতে পতন, জড়বস্তুর কি ভূমিতে পতন মানে কি নিচে যে নামে ভূমিতে যে জড়বস্তু যে ভূমিতে যে পতনের যে ব্যাপারটা আছে, যে আপেলের ব্যাপারটা, ওইটা যে কি ওটা কেন উপরে না যায় নিচে পড়ছিল, কেন উপরে না যায় নিচে পড়ছিল, এই যে এই সূত্রটা নির্ণয় করছিল কিন্তু মাধ্যাকর্ষণ নিয়ম। মাধ্যাকর্ষণ নিয়মটা হচ্ছে কি ব্যবহার করা হয় কি জড়বস্তু ভূমিতে পতনের কি কারণ হিসেবে মাধ্যাকর্ষণ নিয়মকে ব্যবহার করা হয়। তো এখন বলছে যে
কোনো একটা ঘটনাকে ব্যাখ্যা করার জন্য একটি প্রকল্প গঠন করা হয়। দেখো এখানে কি আমি মাধ্যাকর্ষণ নিয়ম দিয়ে আমি জড়বস্তুর ভূমিতে পতন যে আছে এটাকে আমি ব্যাখ্যা করতে পারতেছি, ঠিক আছে। তো এখন বলছে যে এই এই যে আমার যে এইখানে যে এইটা যে আছে নিয়মটা আছে, বলছে যে একটা ঘটনাকে ব্যাখ্যা করার জন্য একটা প্রকল্প, আমার মাধ্যাকর্ষণ নিয়ম হচ্ছে এখানে একটা কি প্রকল্প। তো এই মাধ্যাকর্ষণ নিয়মটা শুধু একটার যে হচ্ছে কি একটাকে যে বুঝাবে এমন না, সেইটা ছাড়াও একই কি বলছে একই প্রকল্প দিয়ে অর্থাৎ এই মাধ্যাকর্ষণ নিয়মটা দিয়ে আমি আরো অন্য কোনো ঘটনাকে ব্যাখ্যা করতে পারবো। আমি কি পড়বো আরো, দেখো মেইন কথা কি প্রকল্প, কি আমার কাছে প্রকল্প আছে মাধ্যাকর্ষণ নিয়ম। তো এই মাধ্যাকর্ষণ নিয়মটা আছে, এটা দিয়ে আমি কি জড়বস্তুর ভূমিতে পতন এটা কি আমি ব্যাখ্যা করতে পারি, প্রকল্প মানে ব্যাখ্যা করতে পারি। তার মানে আমার তো একটা হয়ে গেছে। কিন্তু এই যে এইটা আছে না, এইটা দিয়ে তুমি আরো হচ্ছে কি করবে আরো ঘটনাকে ব্যাখ্যা করতে পারবে। যেমন এই মাধ্যাকর্ষণ নিয়মের কারণে কি হয় জানো, এই যে আমরা যে জোয়ার ভাটা দেখি না, এই জোয়ার ভাটায় কিন্তু মাধ্যাকর্ষণ নিয়মের কারণেই হয় জোয়ার ভাটা। এরপর এই যে আমাদের যে গ্রহ নক্ষত্র আছে, এই গ্রহ নক্ষত্রের যে গতিবিধিগুলো আছে, এই গ্রহ নক্ষত্রের হচ্ছে কি গতিবিধিরও কি গ্রহ নক্ষত্রের গতিবিধিরও কারণটা হচ্ছে কি এই মাধ্যাকর্ষণ নিয়ম। অর্থাৎ দেখো তুমি মাত্র একটা প্রকল্প দিয়ে একটা ঘটনাকে তো ব্যাখ্যা করছো, ঠিক আছে, সেই ঘটনাটা ছাড়াও আরো তুমি দুইটা ঘটনাকে ব্যাখ্যা করতে পারতেছো। এই যে গুণটা যে আছে এই গুণটাকে বলা হয় আরোহ সমন্বয়। কি বলা হয়? আরোহ সমন্বয়। যেখানে একটা ঘটনাকে ব্যাখ্যা করার জন্য তুমি একটা প্রকল্প গঠন করে ছাড়াও সেই যে প্রকল্পটা আছে সেই প্রকল্পটা আরো অন্য কোনো ঘটনাকেও ব্যাখ্যা করা তার ক্ষমতা আছে, সক্ষমতা আছে। এটাকেই বলে আরোহ সমন্বয়। কি বলে? আরোহ সমন্বয়। বুঝছো? আরোহ সমন্বয়। ওকে, তোমরা স্টুডেন্ট কমে গেলা কেন? তো অনেক 150-এর উপরে ছিল। আচ্ছা যাই হোক, এই যে দেখো এই যে মাধ্যাকর্ষণ নিয়ম দ্বারা জোয়ার ভাটা যদি তুমি হচ্ছে কি করো ব্যাখ্যা করো, তাহলে তাকে বলবো আমি আরোহ সমন্বয়। মাধ্যাকর্ষণ নিয়ম দিয়ে তুমি যদি জোয়ার ভাটাকে ব্যাখ্যা করো তাহলে সেটাকে কি বলবো? আমি আরোহ সমন্বয় বলবো। কি বলবো? আরোহ সমন্বয়। এরপর বলছে আরোহ সমন্বয় বলতে কি বোঝায়? আরোহ সমন্বয় হচ্ছে কি জানো? প্রকল্পের অতিরিক্ত গুণ। অর্থাৎ কি তোমার একটা প্রকল্প দিয়ে তুমি একটা ঘটনা ব্যাখ্যা করা ছাড়াও এর অতিরিক্ত আরো ঘটনা ব্যাখ্যা করতে পারতেছো, সেই কারণে আরোহ সমন্বয় হচ্ছে আমার প্রকল্পের অতিরিক্ত গুণ। কি? প্রকল্পের অতিরিক্ত গুণ হচ্ছে আমার কি আরোহ সমন্বয়। কি হবে আমার? আরোহ সমন্বয় হবে প্রকল্পের অতিরিক্ত গুণ। প্রকল্পের অতিরিক্ত গুণ। এবার আরোহ সমন্বয়ের ফলে কি হয়? আরোহ সমন্বয়ের ফলে প্রকল্পের মূল্য বৃদ্ধি পায়, প্রকল্পটা কি হয়? প্রমাণিত বলে বিবেচিত হয়, অন্য ঘটনাও ব্যাখ্যা করা যায়, তিনটাই করা যায়। আরোহ সমন্বয়ের ফলে আমি প্রকল্পের মূল্যটাও বৃদ্ধি করতে পারবো, আমি প্রকল্পটা কি প্রমাণিত বলে হচ্ছে কি বিবেচিত হবে, আবার অন্য ঘটনাও ব্যাখ্যা করা যাবে আরোহ সমন্বয়। কি? আরোহ সমন্বয়ের ফলে তিনটাই হবে। কি হবে? তিনটাই হবে। নিউটন আনবো না, না দাঁড়াও। এইবার বলছে যে কোনটা সুসংগত প্রকল্প নয়। কোনটা কি আমার? কোনটা বলছে সুসংগত প্রকল্প নয়। এই যে দেখো কোনটা মনে হয় না, দেখো দেখো বাতাসে ইথারের অস্তিত্ব আছে। অর্থাৎ এই যে আমরা যে ইথারকে কি দেখছিলাম, ইথার হচ্ছে কি একটা প্রতিবেদক অনুকল্প। তো এখানে কি ইথারকে কি আমরা প্রত্যক্ষভাবে কি এর অস্তিত্ব নাই, বাট কি পরোক্ষভাবে এর অস্তিত্ব আছে। তো সুসংগত প্রকল্প নয় বলছে যে ঠিক আছে এটা একটা প্রকল্প। হ্যাঁ, এরপর কি মশার কামড়ে কি হয়? ম্যালেরিয়া রোগ হয়। কি? মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়। ঠিক আছে, এটা কি একটা কারণ? তো সুসংগত প্রকল্প। হ্যাঁ, মশা কামড়ে তো ম্যালেরিয়া রোগ কি হয়? বায়ু শব্দের কারণ, এটাও ঠিক আছে। কিন্তু এখানে যে লেখা আছে মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে, এইটা কোনো সুসংগত প্রকল্প না।
মঙ্গলে প্রাণের অস্তিত্ব কি আসলেই আছে, এটা কি আমরা প্রমাণ করতে পারছি? গবেষণা চলতেছে, আমরা কি প্রমাণ করতে পারছি? পারিনি তো। তার মানে এটা আমাকে সুসংগত প্রকল্প আমি বলতে পারবো না যে মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে, মঙ্গলে প্রাণের অস্তিত্ব আছে। ওকে, এরপর এইবার দেখো এই শালার এই উত্তর চলে আসে না, প্রশ্নটা আসেনি। আচ্ছা, প্রকল্প প্রমাণ করার উপায় হচ্ছে, একটা হচ্ছে আরোহ সমন্বয়, একটা সংকট উত্তরক দৃষ্টান্ত, আর একটা ভবিষ্যৎবাণী করার ক্ষমতা। তিনটাই প্রকল্প প্রমাণ করার উপায়, এই তিনটাই। আরোহ সমন্বয় হবে, কি হবে দেখো, আরোহ সমন্বয় হবে, তারপর কি হবে, সংকট উত্তরক দৃষ্টান্ত হবে, আরেকটা কি ভবিষ্যৎবাণী করার ক্ষমতা, এটাও হবে। কি কি হবে আমার, আরোহ সমন্বয় হবে, সংকট উত্তরক দৃষ্টান্ত হবে, আর ভবিষ্যৎবাণী করার ক্ষমতা। তিনটাই হবে। কয়টাই হবে? তিনটাই হবে। প্রকল্প প্রমাণ করার উপায় তিনটাই হবে। আচ্ছা, এরপর প্রকল্পকে কিভাবে যাচাই করা যায় বলতো? প্রকল্পকে আমরা পরীক্ষণের মাধ্যমে যাচাই করতে পারবো। কিসের মাধ্যমে? প্রকল্পকে আমরা পরীক্ষণের মাধ্যমে যাচাই করতে পারবো। কার মাধ্যমে? পরীক্ষণের মাধ্যমে আমরা প্রকল্পকে যাচাই করতে পারবো। কি? পরীক্ষণের মাধ্যমে আমরা প্রকল্পকে যাচাই করতে পারবো। এরপর দেখো, প্রকল্পের প্রয়োজনীয়তা আসলে কোন কোন ক্ষেত্রে আছে? বেশি কার্যকরী বলছে, বেশি কার্যকরী। তো এটা আরোহ অনুমানের ক্ষেত্রেও কার্যকরী, বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রেও কার্যকরী, আমার ব্যবহারিক জীবনেও কার্যকরী। তিনটাই। তোমার যে প্রকল্প আছে, প্রকল্প তোমার কি আরোহ অনুমানের ক্ষেত্রে এটা কার্যকরী, তারপর কি বৈজ্ঞানিক অনুসন্ধানের ক্ষেত্রে, আবার ব্যবহারিক জীবনেও এটা কার্যকরী। প্রকল্প তিনটাতেই। অধ্যায় শেষের দিকে এবার বলছে যে ক্ষেত্রে প্রকল্পের, এটা তো বলছি, এবার হচ্ছে প্রকল্পের প্রয়োজনীয়তা আছে, তোমার বিজ্ঞানেও বলো, আরোহই বলো বা অবরোহ বলো, তিনটাতেই প্রকল্পের প্রয়োজনীয়তা আছে। কি? প্রকল্পের প্রয়োজনীয়তা তোমার তিনটাতেই আছে। এখন এখানে একটা পেশ লাগতে পারে, আমি বলে দিচ্ছি। তোমার যদি বলে যে প্রকল্পের প্রয়োজনীয়তা রয়েছে, অপশনে যদি ক, খ, গ, ঘ এইভাবে চারটা অপশন থাকে, অর্থাৎ এইভাবে যদি না দেওয়া থাকে, ডিরেক্ট কি একটা প্রশ্ন চারটা অপশন দেওয়া থাকে, সেইখানে যদি তোমার আরোহ আর সেখানে যদি তোমার অবরোহ দুইটাই অপশনে থাকে, দেখো প্রকল্পের প্রয়োজনীয় কিন্তু আরোহ অবরোহ দুইটার ক্ষেত্রে আছে, বাট পরীক্ষার হলে যদি এই দুইটাই অপশনে থাকে আর যদি এটা চারটা অপশন থাকে, অর্থাৎ এখানে তো তিনটা অপশন না, তারপর জানতে চাইছে কোনটা সঠিক, এখানে তো তিনটাই সঠিক, বাট পরীক্ষার হলে যদি চারটা থাকে আর সেখানে যদি জানতে চাই যে এই দুইটাই যদি এখানে থাকে, তাহলে তুমি উত্তর করবা আরোহ। কি উত্তর করবা? আরোহ। কি উত্তর করবা? তুমি উত্তর করবা আরোহ উত্তর করবা। তুমি কি করবা? আরোহ উত্তর করবা। কি উত্তর করবা? আরোহ উত্তর করবা। পরীক্ষার হলে কি উত্তর করবা? আরোহ উত্তর করবা। এবার প্রকল্পের গুরুত্ব কে? কার্যকারণ সম্পর্ক আবিষ্কারের ক্ষেত্রে প্রকল্পের গুরুত্ব আছে, বৈজ্ঞানিক আবিষ্কারের ক্ষেত্রে প্রকল্পের গুরুত্ব আছে, দৈনন্দিন কাজের ক্ষেত্রে প্রকল্পের গুরুত্ব আছে। এই তিনটাতেই তোমার প্রকল্পের গুরুত্ব আছে। ওকে, এই যে শেষ আমাদের চতুর্থ অধ্যায় শেষ। এবার ষষ্ঠ অধ্যায়। এবার কি ষষ্ঠ অধ্যায়ে খুব বেশি এমসিকিউ না, এটা তাড়াতাড়ি শেষ হবে, এটা সহজ অধ্যায়। তাড়াতাড়ি শেষ করে দিব আমরা। প্রথমে ব্যাখ্যা বলছে যে কোন একটা জটিল, একটা অস্পষ্ট, একটা দুর্বোধ্য বিষয়কে সহজ ও স্পষ্ট বা কি সহজ ও সুস্পষ্ট বা স্পষ্ট করাকে কি বলে? সেটাকে বলে হচ্ছে কি বলে? ব্যাখ্যা বলে। কোন একটা জটিল, অস্পষ্ট ও দুর্বোধ্য বিষয়কে সহজ আর সুস্পষ্ট করাকে হচ্ছে আমার কি বলে? বলে হচ্ছে ব্যাখ্যা।
কোন একটা জটিল অস্পষ্ট ও দুর্বোধ্য হচ্ছে কি বিষয়কে তোমার কি যখন তুমি সহজ আর সুস্পষ্ট করবা তখন তাকে ব্যাখ্যা বলবে। ব্যাপারটা কেমন আমি বলি, ব্যাপারটা কেমন আমি বলি, দেখো ধরো ভূমিকম্প হইছে, এখন ভূমিকম্পের কারণ হিসাবে তোমাকে বলছে যে মানে এগুলো সব অন্ধবিশ্বাস বা এমন টাইপের ব্যাপার, যে ভূমিকম্পের কারণ হিসাবে তোমাকে বলছে যে এই পৃথিবীটা কি, এই পুরা পৃথিবীটা একটা সার বুঝো না, সার মহিষ সার, ওই এমন সারের কি, সারের শিংয়ের উপর দাঁড়ায় আছে এই পৃথিবীটা। তো ওই সারটা যখন ওই তার শিংটা নড়ানড়ি করে তখন কি হয়, তখন ভূমিকম্প হয়। তো এইগুলো কি কোনো ব্যাখ্যা হইলো? এগুলা সব কি জটিল অস্পষ্ট দুর্বোধ্য টাইপের ব্যাখ্যা না, এটা কি কোনো যৌক্তিক ব্যাখ্যা আমাকে বলো তো তুমি? তো এই ব্যাখ্যাটাকে যখন তুমি বৈজ্ঞানিক ভাবে, মানে ব্যাখ্যা বলতে মূলত বৈজ্ঞানিক ব্যাখ্যাকেই বোঝায়, যখন এইটাকে সহজ আর স্পষ্ট করে তখন কি সেটা কি হয়, ভূমিকম্পের যে কারণ আছে, ভূমিকম্পের কারণটা কি, কারণ আমরা জানি যে কি আমাদের এখানে কি এই যে টেকটনিক যে প্লেট গুলো আছে, এই টেকটনিক প্লেট গুলো কি হয় সব সময় কি এগুলো কি মাঝে মাঝে হচ্ছে কি নড়াচড়া বলো বা যাই বলো, যে ওই যে নড়ে যে যায় বা এমন যে ব্যাপারটা হয়, এইটার কারণে কি হয় মূলত এই টেকটনিক প্লেটগুলোর জন্য কিন্তু মূলত কি এরা সবসময় একই অবস্থায় থাকে না, নড়াচড়া করে বা যাই বলো, মানে স্থিতিশীল থাকে না এরা টেকটনিক যে প্লেটগুলো আছে, যার কারণে কি আমাদের দেখি যে আমাদের কি ভূমিকম্প আমরা দেখি। এখন তোমরাই বলো এইটা একটা হচ্ছে লজিক্যাল কারণ, বাট এই যে বলছে যে পৃথিবী একটা সারের উপরে কি, সারের শিংয়ের উপরে হচ্ছে কি বসে আছে যখন কি বা দাঁড়ায় আছে, যখন কি এই সারটা কি হয়, যখন এই সারটা তার শিং নড়াচড়া করে তখন ভূমিকম্প হয়, এটা কোনো ব্যাখ্যা হইল? বলো, এটা কোনো ব্যাখ্যা হইল না, এই জন্য এটা এটা কি এটা ব্যাখ্যা হবে না। আচ্ছা এইবার তোমাদের জন্য ইন্টারেস্টিং নিয়েছে, ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ কি বলতো? এক্সপ্লানেশন। ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি আমার এক্সপ্লানেশন। এটা কোন শব্দ থেকে এসেছে? এটা আসছে এক্সপ্লানেয়ার থেকে। কথায় থেকে এক্সপ্লানেয়ার থেকে। ব্যাখ্যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে কি এক্সপ্লানেশন। এটা হচ্ছে কোথায় থেকে আসছে? এক্সপ্লানেয়ার থেকে আসছে। এরপরে যে প্রশ্নটা আছে এটা তোমাদের জন্য, এটা একটা ইন্টারেস্টিং প্রশ্ন। আচ্ছা দাঁড়াও তোমাদের দেখাচ্ছি, দেখো এটা গেল, এই যে এটা উত্তর বলো কি হবে, এটা উত্তর বলো কি হবে? এটা উত্তর বলো কি হবে? এটা হচ্ছে কি এক্স, মানে কি কার কার এক্স আছে বলো তো? আচ্ছা যাই হোক, এক্স যে আছে, এই যে এক্স, এই যে এক্সপ্লানেয়ার যে আছে, এক্সপ্লানেয়ারটা দুইটা শব্দ থেকে আসছে, একটা এক্স, একটা হচ্ছে কি প্লানাস থেকে আসছে। তো এই যে এক্স আছে, এই এক্স শব্দের অর্থ হচ্ছে কি তোমার, তো যে তোমার প্রাক্তন হয়ে যায় সে কি তোমার কোনোদিনও ভবিষ্যৎ হইতে পারে বা চলমান বা বর্তমান হইতে পারে? সে অবশ্যই কি প্রাক্তন মানে কি পাস্ট, পাস্ট মানে কি পূর্বের অবস্থা, কি পূর্বের অবস্থা, কি হবে পূর্বের অবস্থা হবে। আচ্ছা ঠিক আছে পূর্বের অবস্থা। এরপর এরপর চলো, এরপর এই যে এক্স প্লানো বা কি প্লানাস, এক্স প্লানো বা প্লানাস শব্দের অর্থ হচ্ছে কি সহজ করা, কি সহজ করা। এটা অর্থ হচ্ছে সহজ করা, কি হবে এটা অর্থ হবে তোমার সহজ করা, কি হবে সহজ করা হবে এটার অর্থ। ওকে এরপর এরপর বলছে ব্যাখ্যার যে আছে আমার, এই ব্যাখ্যার প্রয়োজনীয়তা আসলে কোন ক্ষেত্রে অপরিসীম, কি ব্যাখ্যার প্রয়োজনীয়তা কোন ক্ষেত্রে অপরিসীম? এটা হচ্ছে কি, এটা হচ্ছে দুর্বোধ্যতা দূরীকরণের ক্ষেত্রে আমার ব্যাখ্যার প্রয়োজনীয়তা রয়েছে। ব্যাখ্যার প্রয়োজনীয়তা রয়েছে কার ক্ষেত্রে? দুর্বোধ্যতা দূরীকরণের ক্ষেত্রে আমার ব্যাখ্যার
আচ্ছা এক্স মানে বুঝতে লাগবে না, ব্যাখ্যার প্রয়োজনীয়তা কোন ক্ষেত্রে অপরিসীম? যখন তুমি দুর্বোধ্যতা দূরীকরণ আছে, দুর্বোধ্যতা দূরীকরণের ক্ষেত্রে তোমার কি ব্যাখ্যার প্রয়োজনীয়তা কি অপরিসীম। কারণ কি এই যে অস্পষ্ট এই যে দুর্বোধ্য বিষয়গুলো আছে এগুলো কি করে সহজ করা সুস্পষ্ট করাই তো ব্যাখ্যার কাজ, তাই না? এরপর এরপর দেখো আচ্ছা এটা কি হবে, এটা কি এটা প্রকল্প হবে না, এটা হচ্ছে ব্যাখ্যা হবে। ব্যাখ্যার সাথে কোন দুটি বিষয়ের ঘনিষ্ঠ সম্পর্ক আছে? এটা উত্তর হবে প্রকল্প আর শ্রেণীকরণ, এই দুইটার সাথে ব্যাখ্যার ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ওইটাও ব্যাখ্যা হবে। প্রশ্নটা হচ্ছে ব্যাখ্যার সাথে কোন দুটি বিষয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে, সেটা কি হবে? সেটা হবে একটা হবে প্রকল্প, একটা হবে শ্রেণীকরণ। প্রকল্প আর হচ্ছে কি শ্রেণীকরণ কি হবে? প্রকল্প আর কে প্রকল্প আর হচ্ছে কি শ্রেণীকরণ হবে। কি হবে আমার? প্রকল্প হবে আর কি হবে? শ্রেণীকরণ হবে। প্রকল্প হবে আর একটা কি হবে আমার? শ্রেণীকরণ হবে। ওকে, এবার ব্যাখ্যা কত প্রকার? ব্যাখ্যা হচ্ছে আমার দুই প্রকার। কত প্রকার? দুই প্রকার। কি কি? একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, কি একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, আর একটা হচ্ছে লৌকিক বা কি অবৈজ্ঞানিক ব্যাখ্যা। যাহাই লৌকিক ব্যাখ্যা তাহাই অবৈজ্ঞানিক ব্যাখ্যা। তার মানে কি আমার? তার মানে হচ্ছে আমার ব্যাখ্যা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা আর একটা হচ্ছে লৌকিক বা অবৈজ্ঞানিক ব্যাখ্যা। এরপর এরপর বলছে যে বৈজ্ঞানিক ব্যাখ্যা হলো ঘটনাবলী, কি আমার? ঘটনাবলীর নিয়ম আবিষ্কার করা, অনুমান করা এবং হচ্ছে কি সংযুক্ত করা। এটা কার উক্তি? কার উক্তি? এটা কার উক্তি? কার উক্তি বলো? এটা জাস্ট একবার পড়লেই হবে। এটা হচ্ছে কার্ভেড রিড, বলছে যে কার্ভেড রিড নামে ভদ্রলোক আছে, ওর উক্তি এটা। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে ঘটনাবলী, এটা উক্তি, এটা জাস্ট একবার দেখে নিবা, লেস ইম্পর্টেন্ট। এবার বৈজ্ঞানিক ব্যাখ্যার আসলে ভিত্তিটা কি? এই যে আমরা যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিই, এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিই, এই বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি হচ্ছে কি জানো? প্রাকৃতিক নিয়ম। কি? প্রাকৃতিক নিয়ম। প্রাকৃতিক নিয়ম হচ্ছে তোমার বৈজ্ঞানিক, মানে আমরা এই প্রাকৃতিক নিয়মের উপরে ভিত্তি করে কি করি বৈজ্ঞানিক। এই যে তোমার কি মাধ্যাকর্ষণের ব্যাপারে কি বলছে? জোয়ার ভাটার কথা বলছে না, এগুলো তো প্রাকৃতিক নিয়মই, এগুলো মূলত কি প্রাকৃতিক নিয়মই। এখানে উদাহরণ আছে এখনই পাবা, এখন উদাহরণ আছে এখনই পাবা। এই যে দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তি হচ্ছে কি আমার? প্রাকৃতিক নিয়ম। এই যে দেখো, এই যে পৃথিবীর ছায়া চন্দ্রের উপরে পড়লে চন্দ্রগ্রহণ হয়, তো তোমার এখানে কি চন্দ্রগ্রহণের কি এটা একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা, অর্থাৎ কি প্রাকৃতিক নিয়ম, যে যখনই দেখো যে পৃথিবীর ছায়াটা কার উপর? চন্দ্রের উপর পড়ে, তখনই কি হয়? আমার চন্দ্রগ্রহণ হয়। আবার মাধ্যাকর্ষণের প্রভাবে কি হয়? পৃথিবী হচ্ছে কি মহাশূন্যে ভাসমান। পৃথিবী মহাশূন্যে ভাসমান কার জন্য? এই মাধ্যাকর্ষণের প্রভাবের জন্য পৃথিবী মহাশূন্যে হচ্ছে কি ভাসমান। তো এগুলো কি? এগুলো হচ্ছে আমাদের প্রাকৃতিক নিয়ম। এই প্রাকৃতিক নিয়মের উপরে কি বৈজ্ঞানিক আরোহটা কি করে? প্রাকৃতিক নিয়মকে যখন কোনো হচ্ছে কি কোনো ব্যাখ্যাকে যখন প্রাকৃতিক নিয়মের অন্তর্ভুক্ত করে কি ব্যাখ্যা করা হয়, তখন সেটাকে আমি বৈজ্ঞানিক ব্যাখ্যা বলবো। তো এই যে পৃথিবীর উপর কি চন্দ্রের ছায়া পড়লে, পৃথিবীর ছায়া যখন আমার চন্দ্রের উপরে পড়লে চন্দ্রগ্রহণ হয়, বা মাধ্যাকর্ষণের প্রভাবে পৃথিবী মহাশূন্যে ভাসমান, এগুলো সবগুলো কি প্রাকৃতিক নিয়ম যে আছে এই নিয়মের উপরে ভিত্তি করেই গড়ে উঠেছে আর কি। এগুলো হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা, এগুলো হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যা। কেন চন্দ্রগ্রহণ হয়? কেন চন্দ্রগ্রহণ হয়, এটার বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এইটা। তারপর দেখো এরপরে বৈজ্ঞানিক ব্যাখ্যা কখন আমার গ্রহণযোগ্য হবে? যখন সেটা কি হবে? যখন সেটা প্রাসঙ্গিক হবে আর বাস্তবসম্মত হবে, তখনই আমার বৈজ্ঞানিক ব্যাখ্যাটা গ্রহণযোগ্য হবে। বৈজ্ঞানিক ব্যাখ্যা কখন গ্রহণযোগ্য হবে? যখন সেটা কি হবে? যখন সেটা প্রাসঙ্গিক হবে, যখন সেটা কি হবে? বাস্তবসম্মত হবে, তখন কি হবে? বৈজ্ঞানিক ব্যাখ্যাটা আমার গ্রহণযোগ্য হবে। কি হবে? আমার গ্রহণযোগ্য হবে। ওকে, এরপর
এবার বৈজ্ঞানিক যে ব্যাখ্যাকরণটা আছে সেটা হচ্ছে কোনো ঘটনার কারণ আবিষ্কার করে, এবার হচ্ছে অন্য ঘটনার সাথে সাদৃশ্য বা মূল মিল খুঁজে বের করে, আর এটা কি করে অল্প ব্যাপক নিয়মটাকে অধিক ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে। কি অল্প ব্যাপক নিয়মটাকে অধিক ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে। এই যে অল্প ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের অন্তর্ভুক্ত করে এই ব্যাপারটা আমরা পড়বো যখন আমরা বৈজ্ঞানিক ব্যাখ্যা রূপ পড়বো তিনটা, সেই তিনটার মধ্যে একটা নাম হচ্ছে অন্তর্ভুক্তি। সেইটা হচ্ছে কি সেইটাই হচ্ছে কি করে এটা কম ব্যাপক যেটা নিয়ম সেটা কি করে বেশি ব্যাপক যে নিয়মের আছে তার কি অন্তর্ভুক্ত করে, ওইটা তখন পড়বো। আপাতত জেনে রাখো বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে এই তিনটাই। একই করে কোনো ঘটনার কারণ আবিষ্কার করে, অন্য ঘটনার সাথে সাদৃশ্য বা মিল খুঁজে, আর কি এটা অল্প ব্যাপক নিয়মকে অধিক ব্যাপক নিয়মের কি করে অন্তর্ভুক্ত করে, কে বৈজ্ঞানিক ব্যাখ্যা। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপে গিয়ে ওটা আমরা পড়বো, সমস্যা নেই, আমি এটা দেখাবো তোমাদের। এবার বৈজ্ঞানিক ব্যাখ্যার মূলত ভিত্তিমূলে কাজ করে কি জানো, তথ্য আর উপাত্ত। তো এই যে তুমি যে কোনো কিছুর একটা যে যখন হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা দাও, তো বৈজ্ঞানিক ব্যাখ্যা দিতে গেলে তোমার কি তথ্য আর যে তোমার যে উপাত্ত সেই তথ্যগুলো যে আছে তথ্যগুলোর উপর ভিত্তি করেই কিন্তু তোমার হচ্ছে কি এই বৈজ্ঞানিক ব্যাখ্যাটা করা হয়। তো বৈজ্ঞানিক ব্যাখ্যার কি এখানে অপশন দেখো বোঝা যায় যে উত্তর কোনটা হবে। এই তিনটা কি একই ক্যাটাগরির না, এগুলো কি এগুলো সবগুলো হচ্ছে লৌকিক ব্যাখ্যা, বাট এই তথ্য আর উপাত্তটা এটা বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে। কি বৈজ্ঞানিক ব্যাখ্যার ভিত্তিমূলে কাজ করে। এবার বলছে যে ব্যাখ্যার আর একটা জিনিস মনে রাখো, ব্যাখ্যা মানেই বৈজ্ঞানিক ব্যাখ্যা, যাহাই ব্যাখ্যা তাহাই বৈজ্ঞানিক ব্যাখ্যা। মানে ব্যাখ্যা বলতে আসলে মূলত আমার বৈজ্ঞানিক ব্যাখ্যাকেই বোঝায়। তো ব্যাখ্যা বা বৈজ্ঞানিক ব্যাখ্যার উদ্দেশ্য হচ্ছে কি অস্পষ্ট ঘটনাকে স্পষ্ট করা, ঠিক আছে, আর কোনো একটা বিষয়কে জটিল থেকে সহজ করা। এই ব্যাখ্যার কাজ না মনের ভাব প্রকাশ করা, সেটা না। ব্যাখ্যা কাকে, ধরো তুমি একটা অস্পষ্ট বিষয় তুমি বুঝতেছো না, তোমার সেটা কি করবে, তোমার কাছে সেটা সহজভাবে উপস্থাপন করবে, সেটাই হচ্ছে কি ব্যাখ্যা। একটা অস্পষ্ট ঘটনাকে স্পষ্ট করবে, সেটা হচ্ছে ব্যাখ্যা। এটা কি হবে, খ আর গ হবে। কি হবে, খ আর গ হবে। কি হবে আমার, খ আর হচ্ছে কি হবে, গ হবে। এবার বলছে এবার বৈজ্ঞানিক ব্যাখ্যা সম্পর্কযুক্ত, এই চারটা মনে রাখবা। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্পের সাথে, আরোহের সাথে, অবরোহের সাথে, শ্রেণীকরণের সাথে, এই চারটার সাথে কি এই চারটার সাথেই সম্পর্কযুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্প, আরোহ, অবরোহ, শ্রেণীকরণ এই চারটার সাথেই সম্পর্কযুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রকল্প, আরোহ, অবরোহ, শ্রেণীকরণ এই চারটার সাথেই সম্পর্কযুক্ত। বৈজ্ঞানিক ব্যাখ্যা হচ্ছে তোমার প্রকল্প, আরোহ, অবরোহ আর কি শ্রেণীকরণ এই চারটার সাথেই সম্পর্কযুক্ত। এইবার কি বলছে, অদৃশ্য, অতি প্রাকৃতিক, কথাগুলো খেয়াল রাখিও, এগুলো গুরুত্বপূর্ণ। অদৃশ্য, অপ্রাকৃতিক, দৈব শক্তির সাহায্যে যে ব্যাখ্যাটা করা হয় সেই ব্যাখ্যাটার নাম হচ্ছে লৌকিক বা অবৈজ্ঞানিক ব্যাখ্যা। যখন তুমি কোনো কিছুর ব্যাখ্যা দিতে গিয়ে অদৃশ্য, অপ্রাকৃতিক, দৈব শক্তির সাহায্য নিবা তখন সেই ব্যাখ্যাটাকে বলা হবে কোন ব্যাখ্যা, অবৈজ্ঞানিক ব্যাখ্যা। কোন ব্যাখ্যা বলা হয়, তখন সেটাকে বলা হবে অবৈজ্ঞানিক ব্যাখ্যা বলা হবে। কি অবৈজ্ঞানিক বা লৌকিক ব্যাখ্যা বলা হবে। অবৈজ্ঞানিক বা কি লৌকিক ব্যাখ্যা বলা হবে। অবৈজ্ঞানিক বা লৌকিক ব্যাখ্যা বলা হবে। यस, অবৈজ্ঞানিক বা লৌকিক ব্যাখ্যা বলা হবে। এবার দেখো এই যে एग्जांपल গুলা, এই যে দেখো কেমনে এগুলো হয়। দেখো বলছে রাহু নামক দেবতা চন্দ্র ও সূর্যকে গ্রাস করার কারণে চন্দ্র ও সূর্য গ্রহণ হয়। অলৌকিক শক্তির অভিশাপ করোনা অতিমারীর কারণ। বলছে ওলা বিবি ভর করে বলে মানুষ কলেরা রোগে আক্রান্ত হয়। করোনা ভাইরাসে সম্পদশালী ব্যক্তিরাই আক্রান্ত হয়। যদি বর্ষে মাঘের শেষ ধন্য রাজার পূর্ণ দেশ। অতিরিক্ত পাপের ফলে মহামারী হয়। এগুলো কোন ব্যাখ্যার উদাহরণ? এই যে এখানে যে ব্যাখ্যাগুলা এই বলা হয়েছে, এখানে কি এখানে যেগুলোর উদাহরণ দেওয়া আছে, দেখো চন্দ্রগ্রহণ কারণ কি এটা না, পৃথিবীর ছায়াটা যখন চন্দ্রের উপরে পড়বে তখন চন্দ্রগ্রহণ হয়। এইটা হচ্ছে চন্দ্রগ্রহণের এক্সাক্ট ব্যাখ্যা। বাট এখানে কি বলছে দেখো, সব কি উল্টাপাল্টা বিশ্বাস, কুসংস্কার,
এই যে কুসংস্কার বলো বা যাই বলো, এই উল্টাপাল্টা জিনিস বলছে যে কি রাহু নামক দেবতা চন্দ্র আর সূর্যকে কি করছে, গ্রাস করছে, এই কারণে বলে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ হয়। এবার বলছে অলৌকিক শক্তির অভিশাপ বলে করোনা অতিমারির কারণ। তারপর কি, এখন মানুষের কলেরা রোগ হয়, যে কলেরা রোগ হওয়ার তো একটা কারণ ব্যাখ্যা আছে, বাট এইখানে বলছে কি যে ওলা বিবি বলে ভর করছে বলে এই কারণে বলে মানুষের বলে কলেরা রোগ হয়। আর করোনা ভাইরাসের কথা কি বলছে দেখো, করোনা ভাইরাসের কথা বলছে যে সম্পদশালী ব্যক্তিরাই বলে শুধু করোনা ভাইরাসে আক্রান্ত হয়। ওরে ভাই, খালি কি সম্পদশালী ব্যক্তিরাই করোনা ভাইরাসে আক্রান্ত হইছে, নাকি সবাই করোনা ভাইরাসে আক্রান্ত হইছে? তো এইগুলো কি, এইগুলো সবই হচ্ছে এই যে নাসির পালোয়ান বলছে এগুলো সব মসজিদের ব্যাখ্যা। ওই যে ভণ্ড মসজিদ আছে না, কি পীর মসজিদ নাকি মাজার মসজিদ, আচ্ছা যাই হোক, ওই যে মসজিদ যে আছে ওই ওর মতো ভণ্ড মসজিদ। আচ্ছা ঠিক আছে, এইগুলো হচ্ছে কি, এগুলো হচ্ছে লৌকিক ব্যাখ্যা। এগুলো কি আমার লৌকিক ব্যাখ্যা। এইবার লৌকিক ব্যাখ্যার ভিত্তিটা আসলে কি বলতো? এই লৌকিক ব্যাখ্যার ভিত্তিটা হচ্ছে কি জানো? লৌকিক ব্যাখ্যার ভিত্তি হচ্ছে সাধারণ বিশ্বাস। কেন সাধারণ বিশ্বাস? কারণ দেখো, কারণ তুমি এই যে লৌকিক ব্যাখ্যা আছে না, তুমি কারো কাছে গিয়ে কোনো কিছু একটা ব্যাখ্যা চাইছো, সাধারণ মানে মানুষ যা মনে করে, মানে কুসংস্কারের একটা ব্যাপার আছে না। আগে তো কি, আগে কুসংস্কার অনেক বেশি প্রচলিত ছিল না, যে এইটা হইছে তার মানে কি এইটা হবে, এইটা হইছে তার মানে কি এইটা হবে, মানে এটা কি সাধারণ বিষয়, মানে যে কোনো মানুষ যে কোনো মানে ওদের নিজেদের যে বক্তব্যগুলো দিয়ে দেয় নিজেদের মতো করে, এটাই হচ্ছে তোমার লৌকিক ব্যাখ্যা। কারণ তুমি দেখো এক একজনের কাছে তোমার ব্যাখ্যা যে আছে, তোমার যে চন্দ্রগ্রহণ হয়, কেন চন্দ্রগ্রহণ, এটা স্পেসিফিক একটাই ব্যাখ্যা থাকবে, বাট লৌকিক ব্যাখ্যার ক্ষেত্রে কি একটা থাকে না, এগুলো এক একজন এক এক রকম বলে। তুমি কারো কাছে যাবা, বৈজ্ঞানিক ব্যাখ্যা দেখবা স্পেসিফিক একটাই থাকে একটার। এখন লৌকিক ব্যাখ্যা যখন যাবা তখন কি করে, সাধারণ মানুষ ওর মনে হয় যেটা, যে এইটা হ্যাঁ এইটার কারণে এইটা হয়, হ্যাঁ ঠিক আছে এইটা, মানে এক একজন এক এক রকম কথা বলে। তার মানে সেজন্যই লৌকিক ব্যাখ্যাটা হচ্ছে একটা সাধারণ বিশ্বাস। কি সাধারণ বিশ্বাস, লৌকিক ব্যাখ্যার ভিত্তি। লৌকিক ব্যাখ্যার হচ্ছে কি ভিত্তি। ওকে, এরপর মানে এটা কি কুসংস্কারাচ্ছন্ন। লৌকিক ব্যাখ্যা দেখেই বোঝা যাচ্ছে যে এটা কি কুসংস্কারাচ্ছন্ন। এই যে দেখো এরপরে আছে, দেখো এই যে দেখো লৌকিক ব্যাখ্যার হচ্ছে ভিত্তি। এই যে দেখো অন্ধবিশ্বাস, ওই যে মসজিদের কথা বললো না, এই যে কি মাজারের প্রতি কি একটা অন্ধবিশ্বাস নিয়ে কি কি করতো, এই যে অন্ধবিশ্বাস বলো বা এই যে কুসংস্কার বলো বা ওই যে অতি প্রাকৃত বা অদৃশ্য দৈব শক্তিতে বিশ্বাস, এগুলো সবগুলোই হচ্ছে লৌকিক ব্যাখ্যার ভিত্তি। কি লৌকিক ব্যাখ্যার ভিত্তি, অতি প্রাকৃত বা অদৃশ্য দৈব শক্তিতে বিশ্বাস, তারপর হচ্ছে কি তোমার কুসংস্কার, তারপর তোমার কি অন্ধবিশ্বাস, এগুলো সব হচ্ছে কি, এগুলো সব হচ্ছে তোমার লৌকিক ব্যাখ্যার ভিত্তি। ওকে, এবার বলছে যে লৌকিক ব্যাখ্যায় কোন বৈশিষ্ট্যটা অনুপস্থিত থাকে। লৌকিক ব্যাখ্যায় কোন বৈশিষ্ট্যটা অনুপস্থিত থাকে? লৌকিক ব্যাখ্যায় যে বৈশিষ্ট্য অনুপস্থিত থাকে সেটা হচ্ছে কার্যকারণ নিয়ম। দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যায় কিন্তু মেইন ভিত্তিটাই হচ্ছে প্রাকৃতিক নিয়ম বা কার্যকারণ নিয়ম। ওটা হচ্ছে কি তোমার, ওইটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক যে ব্যাখ্যা আছে না, ওই বৈজ্ঞানিক ব্যাখ্যার কি প্রাকৃতিক বা কার্যকারণ নিয়মটা হচ্ছে মেইন, ওইটা হচ্ছে তোমার বৈজ্ঞানিক ব্যাখ্যা লাগবে। তুমি দেখবা যখন একটা কি কার্য আর কারণের সাথে তুমি মিলাই দেখো যে এটার কারণে এটা হয়েছে, এটা হচ্ছে কি বৈজ্ঞানিক ব্যাখ্যা কার্যকারণের উপর হচ্ছে উপস্থিত। কিন্তু লৌকিক ব্যাখ্যায় কোনো কার্যকারণ নিয়ম থাকে না, কারণ এখানে কি করে অন্ধবিশ্বাস বলো বা কুসংস্কার বলো বা অতি প্রাকৃতিক বিষয়, এগুলোর উপর ভিত্তি করে এক একজন এক এক রকম হচ্ছে কি বক্তব্য দেয়। এখানে কোনো কার্যকারণ সম্পর্ক থাকে না, এটা কি কার্যকারণ সম্পর্কটা অনুপস্থিত থাকে। কি কার্যকারণ সম্পর্কটা কি থাকে আমার অনুপস্থিত থাকে। এরপর এই যে ব্যক্তিভেদে ভিন্ন হয় কোন ব্যাখ্যা, ব্যক্তিভেদে ভিন্ন হয় কোন ব্যাখ্যা, উত্তর করো তো। ব্যক্তিভেদে
ব্যক্তিভেদে ভিন্ন হয় হচ্ছে তোমার কোন ব্যাখ্যাটা বলো তো? এই যে লৌকিক ব্যাখ্যা, আর এর অপর নাম হচ্ছে অবৈজ্ঞানিক ব্যাখ্যা। এক একজন এক এক রকম। এই লৌকিক ব্যাখ্যা বা বৈজ্ঞানিক ব্যাখ্যা, অবৈজ্ঞানিক ব্যাখ্যা হলো এক একজনের কাছে তুমি এক এক রকম পাবা, এই জন্য এটা ব্যক্তিভেদে ভিন্ন হয়। কি হয় আমার? ব্যক্তিভেদে ভিন্ন হয়। ব্যক্তিভেদে ভিন্ন হয় কি আমার? এটা হচ্ছে একটা অবৈজ্ঞানিক ব্যাখ্যা, আর একটা কি লৌকিক ব্যাখ্যা। এরপর এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টা? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হচ্ছে 3টা। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ কয়টা? এটা থেকে একটা সিকিউ থাকবে। বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ থেকে একটা সিকিউ থাকবে। কি? একটা সিকিউ থাকবে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ থেকে। তাহলে বলো বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হচ্ছে কয়টা? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হচ্ছে আমার 3টা। কয়টা? 3টা। কয়টা? 3টা। আচ্ছা, এখন কি কি একটু দেখে নেই, চলো। এই যে বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে না, এই বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপগুলো হচ্ছে কি কি বলতো? এইখানে দেখো, এখানে গুলাই ফেলা যাবে না পরীক্ষার হলে গিয়ে। সংশ্লেষণ আর বিশ্লেষণের সাথে গুলায় ফেলা যাবে না বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপটা। কিভাবে মনে রাখবা? মনে রাখা, দেখো বৈজ্ঞানিক ব্যাখ্যায় কি আছে? ব আছে, তার মানে সেটা কি হবে? বিশ্লেষণ হবে। কি হবে? বিশ্লেষণ হবে। তো বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হচ্ছে তোমার কি? বিশ্লেষণ, তারপর কি শৃঙ্খল যোজন, আরেকটা হচ্ছে অন্তর্ভুক্তি। এই 3টা হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। কি? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ হচ্ছে এই 3টা। কি কি? এই 3টা। গুলায় ফেলা যাবে না সংশ্লেষণের সাথে। সংশ্লেষণের সাথে গুলায় ফেলা যাবে না। বি, এখানে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বি আছে, বিশ্লেষণও বি আছে। তো বিশ্লেষণ, শৃঙ্খল যোজন, অন্তর্ভুক্তি হচ্ছে বৈজ্ঞানিক ব্যাখ্যার কি? বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ। এইবার আসো, বলছে যে একটা মিশ্র কার্যকে যখন তুমি স্বতন্ত্রভাবে অর্থাৎ আলাদাভাবে ব্যাখ্যা করবা তখন তাকে কি বলে? কি? একটা মিশ্র কার্যকে যখন তুমি স্বতন্ত্রভাবে আলাদাভাবে কি স্বতন্ত্রভাবে ব্যাখ্যা করবা তখন তাকে বলে বিশ্লেষণ। কি বলে? বিশ্লেষণ বলে। কি বলে? বিশ্লেষণ। এখন তোমাকে আমি দেখাচ্ছি, এই যে উদাহরণ দিয়ে দেখাচ্ছি, দেখো, দাঁড়াও, উদাহরণে যাই। এই যে দেখো, বলছে যে নৌকার গতি বা নৌকার বেগ, ব্যাখ্যা করার সময় নদীর স্রোত, বাতাসের শক্তি, দাঁড়ের ব্যবহার ইত্যাদি একসাথে কাজ করার বিষয় উল্লেখ করা হলো। এটি বৈজ্ঞানিক ব্যাখ্যার কোন রূপ? বলছে দেখো, এইখানে কি কারণ হচ্ছে এগুলো? নদীর স্রোত, বাতাসের শক্তি, দাঁড়ের ব্যবহার, এইগুলোর ফলে তো কি আসে? নৌকার গতিটা আসে বা বেগটা আসে। আগে কোনটা আসছে? আগে তো নদীর স্রোত, বাতাসের শক্তি, দাঁড়ের ব্যবহার, এইটা তো আগে, তার মানে এগুলো হচ্ছে আমার কারণ। আর এর পরে কোনটা আসছে? নৌকার গতি বা বেগটা তো তারপর আসে, তার মানে এটা হচ্ছে একটা কার্য। এখন বলছিল যে একটা মিশ্র কার্য যখন আসে এর কি স্বতন্ত্রভাবে একে যখন তুমি ব্যাখ্যা করবে, অর্থাৎ যখন ভিন্ন ভিন্ন ভাবে এর কারণগুলোকে, দেখো নৌকার গতি, এই যে দেখো নদীর স্রোতটা, তারপর হচ্ছে কি বাতাসের শক্তি, তারপর হচ্ছে কি দাঁড়ের ব্যবহার, এগুলো ভিন্ন ভিন্ন, মানে স্বতন্ত্রভাবে এগুলোকে তুমি যখন ব্যাখ্যা করতেছ তখন সেটাকে বলবে বিশ্লেষণ। আর দেখো এইগুলোর কিন্তু সমষ্টি মিলেই, এগুলোর কিন্তু কি সমষ্টি মিলেই হচ্ছে কি তোমার নৌকার গতি বা হচ্ছে কি নৌকার হচ্ছে বেগটা। এই কারণে এই কার্যটাকে বলা হয় মিশ্র কার্য। কারণ কি? কারণ এইটা তো একটা কারণ থেকে আসেনি, এটা কি অনেকগুলো, এই দেখো একটা, দুইটা, 3টা কারণ থেকে আসছে, সেই কারণে কার্যটা হয়ে যাবে মিশ্র কার্য। আর এইখানে যে যখন তুমি এগুলোকে স্বতন্ত্রভাবে দেখো একটা একটা ভাবে হচ্ছে তোমার ব্যাখ্যা করতেছো, দেখো কি নদীর স্রোত একটা, তারপর হচ্ছে কি বাতাসের শক্তি একটা, তারপর কি দাঁড়ের ব্যবহার হচ্ছে একটা, তো এগুলোকে তুমি স্বতন্ত্রভাবে যখন তুমি বলতেছ তখন সেটাকে বলে কি আমার বিশ্লেষণ। কি বলে? বিশ্লেষণ বলে। ক্লাস শেষ হয়ে যাবে এখনই, আর এমসিকিউ নাই। আর এমসিকিউ আছে কয়টা? দাঁড়াও, আর 10টা এমসিকিউ আছে। আর 10টা এমসিকিউ আছে। কয়টা? 10টা। আর মাত্র 10টা এমসিকিউ আছে। ওকে, তাহলে বুঝছো? এই যে দেখো,
এই যে একটা মিশ্র কার্য অর্থাৎ নৌকার গতি বা বেগকে স্বতন্ত্রভাবে যখন আমি ব্যাখ্যা করছি, কি কি নদীর স্রোত, দাঁড়ের ব্যবহার, তারপর কি বাতাসের বাতাসের যে ব্যবহার আছে, এই যে এইগুলাকে আলাদা আলাদাভাবে যখন ব্যাখ্যা করছো তখন সেটাকে তুমি কি বলবা? বিশ্লেষণ বলবা। আরেকটা জিনিস দেখো, এখানকার যে প্রশ্নটা দেখো, বলছে যে নিচের কোনটির ক্ষেত্রে হচ্ছে কি বিশ্লেষণ প্রয়োজন? বিশ্লেষণ। মিশ্র কার্যের ক্ষেত্রে আমার কাকে প্রয়োজন? বিশ্লেষণকে প্রয়োজন। মিশ্র কাজের ক্ষেত্রে আমার কাকে প্রয়োজন? মিশ্র কাজের ক্ষেত্রে আমার বিশ্লেষণকে প্রয়োজন পড়বে। কাকে প্রয়োজন পড়বে? কাকে? মিশ্র কাজের ক্ষেত্রে বিশ্লেষণকে আমার প্রয়োজন পড়বে। কাকে? বিশ্লেষণকে। ওকে, কমেন্টগুলো করো, এগুলো প্র্যাকটিস হয়ে যাবে। এরপর এবার বলছে যে কোনটি মিশ্র কার্য? এখানে মিশ্র কার্য হচ্ছে কোনটা? নৌকার বেগ বা গতি হচ্ছে কি আমার মিশ্র কার্য। কারণ বাতাসের বেগ, দাঁড়ের বেগ, নদীর স্রোত, এগুলো কি? এগুলো এক একটা কারণ, এগুলো মিলেই হচ্ছে কি হয়? নৌকার গতিটা বা বেগটা হয়। তো এখানে কি মিশ্র কার্য বলছে? মিশ্র কার্য হচ্ছে কি নৌকার গতি বা বেগ হচ্ছে আমার এখানে মিশ্র কার্য। নৌকার গতি বা বেগ, নৌকার গতি বা বেগ হচ্ছে আমার কি মিশ্র কার্য। নৌকার গতি বুঝাবো, শৃঙ্খল যোজন বুঝাবো, যাচ্ছি তো, এরপরে আসবে ভাই, ধাপে ধাপে তো যাব। এবার এই যে কারণ আর কার্যের মধ্যবর্তী ধাপ আবিষ্কার করাকে কি বলে? কারণ আর কার্যের মধ্যবর্তী ধাপ আবিষ্কার করাকে কি বলে? কারণ আর কার্যের মধ্যবর্তী ধাপ আবিষ্কার করাকে কি বলে? এটা কি বলে বলতো? এটাকে বলে হচ্ছে আমার কি? এটাকে বলে হচ্ছে তোমার শৃঙ্খল যোজন। ব্যাপারটা কেমন আমি দেখাচ্ছি, দাঁড়াও, উদাহরণ দিয়ে বুঝাই দিচ্ছি একদম। এইটা থেকে কিন্তু, এই বৈজ্ঞানিক ব্যাখ্যার রূপ থেকে কিন্তু একটা প্রশ্ন অবশ্যই থাকবে, একটা সৃজনশীল প্রশ্ন অবশ্যই থাকবে। এই যে দেখো, তোমাকে যখন বললো বা তোমাকে যখন বলা হয় বন্যার ফলে কি হয়েছে? বন্যার ফলে দুর্ভিক্ষ হয়েছে। কি হয়েছে? দুর্ভিক্ষ হয়েছে। আচ্ছা, আগে কোনটা হয়েছে বলতো? আগে কি বন্যা হয়েছে নাকি আগে দুর্ভিক্ষ হয়েছে? আমাকে এটা বুঝাও। আগে কোনটা হয়েছে? আগে বন্যা হয়েছে না আগে দুর্ভিক্ষ হয়েছে? অবশ্যই কি আরোহের জনক অ্যারিস্টটল। আগে তো তোমার বন্যা হয়েছে নাকি এরপর তো তোমার দুর্ভিক্ষ হয়েছে? নাকি আগেই দুর্ভিক্ষ হয়েছে তারপরে বন্যা হয়েছে? তার মানে বন্যা হচ্ছে কি তোমার? বন্যা হচ্ছে তোমার কারণ, আর দুর্ভিক্ষ হচ্ছে আমার কার্য। আচ্ছা, এই যে বন্যার ফলে যে তোমার যে দুর্ভিক্ষটা হইল, এর একটা মধ্যবর্তী একটা কারণ আছে। সেইটা কি? তোমার ধরো আগে বন্যা হইছে, বন্যা হওয়ার পরে কি হইছে? বন্যা হওয়ার পরে দুর্ভিক্ষটা আসলে কেন হইছে ভাই? দুর্ভিক্ষটা এই কারণে হইছে যে ভাই বন্যা হওয়ার ফলে কি হইছে? আমার কি এটা ফসলের ক্ষতি হইছে। কি হইছে? তোমার ফসলের ক্ষতি হইছে। এর কারণে ফসলের যখনই ক্ষতি হইছে মানে কি তুমি তো উৎপাদন করতে পারোনি, যার ফলে তোমার দুর্ভিক্ষটা হইছে। দেখো, বলছে যে বন্যার ফলে দুর্ভিক্ষ হয়, তো বন্যাটা হচ্ছে কি আগে হইছে, দুর্ভিক্ষটা পরে হইছে, ওই জন্য বন্যা আমার কারণ, দুর্ভিক্ষ হচ্ছে কি কার্য। তো এখন ভাই এই যে বন্যাটা যে হইছে, বন্যাটা হওয়ার ফলে কি হইছে? এখানে তোমার একটা মধ্যবর্তী কারণ বের করতে লাগবে। তো এই বন্যাটার ফলে কি হইছে? আমার ফসলের ক্ষতি হইছে, এর কারণেই তো হচ্ছে ওই দুর্ভিক্ষটা হইছে। এই জন্যই যে কারণ আর কার্যের যখন মধ্যবর্তী একটা তুমি ধাপ আবিষ্কার করবা, সেটাকেই বলে কি? শৃঙ্খল যোজন বলে। কি বলে? শৃঙ্খল যোজন। আরেকটা জিনিস দেখো, ধরো বলছে যে যুদ্ধের ফলে আমরা দেখি না, এই যে কি যুদ্ধের ফলে কি হয়েছে? এই যুদ্ধের কারণে বর্তমানে কি
দ্রব্যমূল্যের কি ঊর্ধ্বগতি না? দ্রব্যমূল্য কি বেড়ে গেছে না? দ্রব্যমূল্য কি বাড়ছে না? তো কি এখন আগে কি হয়েছে? আগে তো যুদ্ধ হয়েছে, এরপর না দ্রব্যমূল্য বাড়ছে। তো যুদ্ধ হচ্ছে আমার কারণ, দ্রব্যমূল্য হচ্ছে কার্য। এখন যুদ্ধ হওয়ার ফলে কি হয়েছে ভাই? যুদ্ধ হওয়ার ফলে ভাই তেল উৎপাদন ভাই আমার বন্ধ হয়ে গেছে। কি? তেল উৎপাদন বন্ধ হয়েছে। এই কারণে কি হয়েছে? এই কারণে আমার কি, এই কারণে আমার কি দ্রব্যমূল্যটা বৃদ্ধি পাইছে। এই যে কারণ আর কার্যের একটা যে মধ্যবর্তী ধাপ আবিষ্কার করলা, এখানে কি তেল উৎপাদন বন্ধ হয়ে গেছে, এইটাকেই বলে শৃঙ্খল যোজন। কি বলে? শৃঙ্খল যোজন বলে। আশা করি এটা হইছে। এই যে তোমাদের বলছিলাম না যে ওই যে বৈজ্ঞানিক ব্যাখ্যার কথা, ওই যে ওইখানে বলছিলাম না যে একটা কম ব্যাপক নিয়মকে অন্য একটা বেশি ব্যাপক নিয়মের আওতায় নিয়ে আসাকে কি বলে? আর 5টা এমসিকিউ আছে, এইটা সহ আর 5টা এমসিকিউ আছে, এইটা সহ আর মাত্র 5টা এমসিকিউ আছে, এইটা সহ আর মাত্র 5টা এমসিকিউ আছে। কয়টা? 5টা। ওকে, এইটাকে বলে হচ্ছে অন্তর্ভুক্তি। ব্যাপারটা কেমন আমি দেখি। তখন তুমি এই যে জোয়ার ভাটা, আচ্ছা উদাহরণটাতেই যাই, পরে উদাহরণ আছে এখানেই দেখি। এই যে যখন তুমি এই যে জোয়ার ভাটাকে যখন তুমি মাধ্যাকর্ষণ নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করবা, তখন সেটা হবে তোমার অন্তর্ভুক্তি। কিভাবে আমি তোমাদের এখন বুঝাচ্ছি দেখো ভাই, এইভাবে কেউ তোমাদের বুঝাবে না ভাই, জাস্ট এমসিকিউ পড়ায় চলে যাবে, বাট আমি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করে দিচ্ছি। দেখো বলছে না যে কম ব্যাপক আর বেশি ব্যাপকের কথা, আমাকে বলো এইখানে হচ্ছে বেশি ব্যাপক হচ্ছে তোমার কোনটা? মাধ্যাকর্ষণ নিয়ম। কেন বেশি ব্যাপক? কারণটা হচ্ছে মাধ্যাকর্ষণ নিয়ম শুধু দিয়ে আমি শুধু এই জোয়ার ভাটাকেই ব্যাখ্যা করতে পারি না। আমরা একটু আগেই পড়ছি জড়বস্তুর যে ভূমিতে এই যে পতন, সেটাও এই আমি মাধ্যাকর্ষণ নিয়ম দিয়েও ব্যাখ্যা করতে পারি। গ্রহ নক্ষত্র যে আছে, এদের যে গতিবিধি আছে, এই গতিবিধিটাও আমি এই মাধ্যাকর্ষণ নিয়ম দিয়ে কি করতে পারি? ব্যাখ্যা করতে পারি। তার মানে এটা বেশি ব্যাপক। কেন বেশি ব্যাপক? কারণ এর ব্যাক্তর্থটা বেশি দেখতেছি। আর জোয়ার ভাটাটা হচ্ছে কি আমার কম ব্যাপক। তো যখন তুমি একটা কম ব্যাপক নিয়মকে অর্থাৎ জোয়ার ভাটাকে বেশি ব্যাপক নিয়মের মধ্যে অর্থাৎ মাধ্যাকর্ষণ নিয়মের মধ্যে অন্তর্ভুক্ত করবা, তখনই সেটাকে আমি বলবো অন্তর্ভুক্তি। কি বলবো? অন্তর্ভুক্তি বলবো। কি বলবো? অন্তর্ভুক্তি। অন্তর্ভুক্তি বুঝছো? লাস্ট ছিল এটাই অন্তর্ভুক্তি। এরপর আর 4টা আছে, এরপর আর 4টা এমসিকিউ, সেটা হচ্ছে ব্যাখ্যার সীমাবদ্ধতা। এটা বুঝছো? অন্তর্ভুক্তি কিভাবে হইলো বুঝছো? এরপর এই যে এইগুলো জাস্ট এক নজরে, এই যে এটার একটু উত্তর করো তো, এটার একটু উত্তর করো। এই যে মাধ্যাকর্ষণ তত্ত্ব আছে, এই তত্ত্বের প্রবক্তা কে বলতো? এই মাধ্যাকর্ষণ তত্ত্বের প্রবক্তা হচ্ছে এই ভদ্রলোক নিউটন। কে? এই নিউটন। এই নিউটনের জন্য এত কাহিনী না? মাধ্যাকর্ষণ নিউটন। আচ্ছা, এর পরে যেগুলো আমরা পাবো এমসিকিউ, এগুলো একটু কষ্ট করে তোমরা কমেন্ট করবা, প্র্যাকটিস হয়ে যাবে। এখানে এক্সট্রা করে আর পড়ার দরকার নেই, আমি ওইভাবে সাজায় আনছি। এই যে ব্যাখ্যার সীমাবদ্ধতা, এইবার দেখো ব্যাখ্যা প্রদান করা হয় কার কার? ব্যাখ্যা প্রদান করা যায় জাগতিক যে ঘটনা আছে এর ব্যাখ্যা প্রদান করা যায়, ঘূর্ণিঝড়েরও ব্যাখ্যা প্রদান করা যায়, জোয়ার ভাটারও ব্যাখ্যা প্রদান করা যায়। কমেন্ট করো সবাই, এইখানেই প্র্যাকটিস হয়ে যাবে।
এইখানে প্র্যাকটিস হয়ে যাবে। সবাই একটু কমেন্ট করো। আমাদের আর এমসিকিউ আছে এইটা শেষ হলে আর দুইটা আছে, শুধু কয়টা? দুইটা। এরপর আমাদের শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হয়ে যাবে। তো করো একটু। ব্যাখ্যা প্রদান করা যায় তিনটারই। জাগতিক ঘটনা একটা একটা করে কমেন্ট করো। ব্যাখ্যা প্রদান করা যায় জাগতিক ঘটনার, ঘূর্ণিঝড়ের, জোয়ার ভাটার, এই তিনটারই তুমি ব্যাখ্যা প্রদান করতে পারবা। তিনটারই ব্যাখ্যা প্রদান করতে পারবা। ওকে, এরপর দেখো ব্যাখ্যা প্রদান করা হয়, এটা তো বললাম। এই যে কার কার ব্যাখ্যা দেওয়া যায় না, এইটা থেকে এমসিকিউ আসার সম্ভাবনা আছে যদি ব্যাখ্যা থেকে বলা যায় না। সীমাবদ্ধতাগুলো থেকে, যেমন যৌক্তিক সংজ্ঞার সীমাবদ্ধতা আছে, যৌক্তিক বিভাগের আছে, তো এই তেমনই ব্যাখ্যারও সীমাবদ্ধতা আছে, এটা থেকে পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। তো ব্যাখ্যা প্রদান করা যায় না সার্বিক বা মৌলিক নিয়ম যেগুলো, অর্থাৎ কি, অর্থাৎ এই যে প্রকৃতির নিয়ম অনুবর্তিতার নীতি আছে, কার্যকারণ নিয়ম আছে, চিন্তার মৌলিক নিয়ম আছে, এদের আসলে কি করা যায় না, এদের আসলে ব্যাখ্যা দেওয়া যায় না। এদের কি ব্যাখ্যা দেওয়া যায় না সার্বিক নিয়মের। আবার যেগুলো অনন্য বিষয় আছে, অর্থাৎ আমাদের যে স্রষ্টা, সৃষ্টিকর্তা, ঈশ্বর, তারপর হচ্ছে কি যে আত্মা, এরা হচ্ছে ইউনিক বিষয়, মানে অনন্য বিষয়, এদের কি ব্যাখ্যা দেওয়া যায় না। আবার আমাদের যে মনের মৌলিক অনুভূতি আছে, অর্থাৎ সুখ, দুঃখ, আনন্দ, বেদনা, প্রেম, বিরহ, এই যে এগুলো যে আছে, এগুলোর কি দেওয়া যায় না, এগুলোর হচ্ছে তোমার ব্যাখ্যা দেওয়া যায় না। এগুলোর ব্যাখ্যা দেওয়া যায় না। লেখো একটু, সার্বিক নিয়ম বা মৌলিক নিয়মের ব্যাখ্যা দেওয়া যায় না। তারপর তোমার অনন্য বিষয়ের ব্যাখ্যা দেওয়া যায় না। মনের মৌলিক অনুভূতির ব্যাখ্যা দেওয়া যায় না। এগুলোর ব্যাখ্যা দেওয়া যায় না। এগুলোর কি ব্যাখ্যা দেওয়া যায় না। এই যে শেষ। আচ্ছা, এখন যেটা করব সেটা হচ্ছে তোমার কথা যেহেতু দিছি, কথা তো রাখতে হবে। রাত 9টার দিকে তোমাদের 4 অধ্যায় আর 6 অধ্যায়ের থিওরি পড়াবো। সেখানে তোমাদের আগের দিন যে 3rd চ্যাপ্টার পড়াইছি, এমনকি 4th চ্যাপ্টার আর 6th চ্যাপ্টার একটা সাজেশন দিয়ে দিব, আর কি থিওরি পড়াবো, সাজেশন থাকবে আর এই যে থিওরি পড়াবো রাত 9টার দিকে। এইটা ক্লাস তোমার জন্য করা বাধ্যতামূলক না। তুমি যদি মনে করো যে না আমার ক্লাসটা প্রয়োজন, তাহলে তোমাকে আমি পড়াই দিব, মানে তুমি ক্লাসটা করতে পারো। আর যদি মনে করো যে না আমার আর প্রয়োজন নাই, তাহলে তোমার পড়ার মানে ক্লাস করার দরকার নাই। ওইটা তোমাদের জন্য কি কম্পালসারি ক্লাস না। যার মনে হবে যে করবে সে করবে, যার মনে হবে না সে করবে না। কারণ কি, দায়িত্ব বলতে একটা ব্যাপার আছে। যেহেতু আমি তোমাদের দায়িত্ব নিছি যে আমি সবকিছু শেষ করাই দিব, আমার কষ্ট হোক আর যাই হোক, আমার কষ্ট হোক আর যাই হোক, আমি তোমাদের কি করব, আমি তোমাদের আমার দায়িত্ব ঠিকমতো পালন করে ফেলবো। আমাদের যে আই এডুকেশনে তুমি যদি বলো, প্রত্যেকটা যদি এই দিক থেকে অনেক বেশি ডেডিকেটেড, যে তারা যা বলে তার থেকে বেশি দেয়। আর কোয়ালিটি নিয়ে যদি ভাই প্রশ্ন করো, তাহলে ভাই আমি তো তোমাদের ক্লাস নিলাম, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপারের উপরে ক্লাস নিলাম, তো কোয়ালিটি সম্পর্কে, কোয়ালিটি নিয়ে কি আমরা কি কোনো কি কম্প্রোমাইজ করছি, বা এমন কিছু করছি যে কি ভুং ভাং আসে পড়াই দিয়ে চলে গেছে তোমাদের, এমন কি কিছু করছি আমাকে বলো। তো তোমাদের মধ্যে এখন অনেকেই আছো যারা হচ্ছে রাত 9:30টার ক্লাস করবা না, তো তাদের হচ্ছে তাহলে মোটামুটি ওয়ান ক্যান্ডাও এইখানে এখন একটা বিদায় নিয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে। কারণ আমি জানি যে 9:30 ক্লাসে তেমন একটা আসবে না, আসবে কিছু আসবে, বাট বেশিরভাগই হচ্ছে আসবে না ক্লাস করতে, কারণ এখন তোমরা অনেকেই পড়বা। এখন দেখো, এখন তোমাদের কালকে পরীক্ষা, তো সবার জন্য হচ্ছে কি থাকলো, সবার জন্য হচ্ছে বেস্ট অফ লাক।
আপাতত। আর যারা হচ্ছে কি যারা আবার রাতে ক্লাস করবা তাদেরকে আরেকটা বেস্ট অফ লাক বলবো। তো তোমরা কি করবা, তোমাদের যুক্তিবিদ্যা পরীক্ষা কালকে শেষ হইলে কালকে থেকে ভূগোলের মিশন শুরু হবে। কি ভূগোলের মিশন শুরু হবে। তো আমি চাই এই যে যারা যুক্তিবিদ্যা নিছো, সাবজেক্টটা কি, যুক্তিবিদ্যা সাবজেক্টটা হচ্ছে একটু কঠিন, মানে কঠিন বলতে গেলে কি পেঁচায় যায় অনেক কিছু, এটাতে প্র্যাকটিস লাগে। এটার জন্য দেখো আমি যে পড়াইছি আমার আমার যে পেঁচায় এমন না, তবে আমার খুবই কম, আমার হয়তো পেঁচায় যায় 1% বা 2% বলা হয় এমন কিছু। বাট আমি কেন আমার এখন কম পেঁচায়, কারণ আমি কি আমি প্র্যাকটিস করি প্র্যাকটিস করি প্র্যাকটিস করি, এগুলো জিনিস চর্চা করি। তো এগুলো হচ্ছে চর্চার ব্যাপার, তোমাকে চর্চা করতে হবে। এক্সাম নেওয়ার আসলে সুযোগটা হবে না, কারণ এক্সামের প্রশ্ন করতে গেলে বুঝে শুনে করতে লাগে। তোমাদেরকে তো আমি থিওরি পড়াই দিছি, আর কি এই যে এখন তো এমসিকিউ পড়াইলাম, তো এটাই পড়ো তোমরা। আর হচ্ছে কি এগুলো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করে ইনশাল্লাহ এখান থেকে সর্বোচ্চ হচ্ছে আশা করি কমন থাকবে। আর একটু ওই যে আমি একটা যে দায়িত্ব নিছি দায়িত্বটা পালন করতে লাগবে, সেজন্য রাত 9টায় হচ্ছে একটা ক্লাস নিব। তো তোমাদের সবার জন্য বেস্ট অফ লাক। আশা করি যারা আমার ক্লাসগুলো করছো তারা ইনশাল্লাহ তারা হচ্ছে কি তারা হচ্ছে যুক্তিবিদ্যায় প্লাস পাবা। যুক্তিবিদ্যায় প্লাস না, যুক্তিবিদ্যায় চাইলেই 190 মার্কস তোলা যায় বা তারও বেশি তোলা যায়। তো সবাই অনেক আশা করি একটা ভালো পরীক্ষা দিবা কালকে। আর আমাদের যে ক্লাসগুলো হচ্ছে দেখো তোমাদের জন্য আমার তো ঠেকা পড়েনি, তোমাদের এই 7টা ক্লাস নেওয়ার জন্য 9টার দিক যদি নেই 7টা ক্লাস হবে। তো এই 7টা ক্লাস কে নিছে বলো, 7টা ক্লাস তো কেউ নেয়নি। তো আমি নিজে থেকে দায়িত্ব নিয়ে তোমাদের কি এইটা শেষ করে দিছি একদমই। আচ্ছা, তো তাহলে কি তাহলে এখান পর্যন্তই আমাদের ক্লাসটা। তোমাদের একটু পরে পিডিএফ পেয়ে যাবা, পিডিএফ পেয়ে গেলে ওই পিডিএফটা পড়বা, পড়ো তোমরা। যারা যারা ক্লাস করবা 9টার তারা চলে আসিও। আর যারা হচ্ছে মনে করতেছে যে না আমার আর দরকার নাই, তারা হচ্ছে কি তারা ওই পিডিএফ গুলোই পড়িও যতটুকু হয়। ওকে, তাহলে কি আপাতত ক্লাস শেষ করে দিলাম। না এক্সাম আর নিব না, এই এমসিকিউ গুলাই প্র্যাকটিস করো। কারণ আমি এক্সামে উল্টাপাল্টা প্রশ্ন ভাই দিই না ভাই, এক্সামের প্রশ্ন দেওয়ার ব্যাপার আছে তোমাদের হচ্ছে, যাতে আগের বার আমার এক্সামে যে আমি প্রশ্নগুলো দিছি সেখান থেকে কিন্তু কমন পড়ছিল। তো প্রশ্ন উল্টাপাল্টা ভাবে দেওয়া যাবে না ভাই, বুঝে শুনে দিতে লাগবে প্রশ্ন। অবশ্যই তোমাদের জন্য অনেক অনেক দোয়া রইল। তাহলে ঠিক আছে, এইখান পর্যন্তই। ঠিক আছে, সবাইকে আসসালামু আলাইকুম।